এই সুবিধাবঞ্চিত কমিউনিটি বলি বা এই যারা রেফিউজি ক্যাম্পে এইগুলোতে আসলে কাজ করতে গেলে মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা যে দিচ্ছেন তার চ্যালেঞ্জগুলো সব থেকে বেশি কি হয়? আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ওখানে অনেক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে যেগুলো হচ্ছে জাতিসংঘের যেই প্রতিষ্ঠানগুলো আছে বা এজেন্সিগুলো আছে, ওরা সবসময় একটা জিনিস চেষ্টা করে, সেখানে হচ্ছে স্টাফ ওয়েলবিং এর একটা পোর্শন থাকে। কিন্তু অনেক আইএনজিও বা অনেক লোকাল এনজিওর ক্ষেত্রে যেটা হয় যে তাদের আসলে বাজেট বা ফান্ডিং এর কারণে তাদের কিন্তু এই সুযোগটা থাকে না। সেক্ষেত্রে চ্যালেঞ্জ তো আসলে আমরা সবাই ফেস করি সমান পরিমাণ, কিন্তু যারা আমরা ফিল্ডে মুভ করি, ডিরেক্ট আমরা যখন এক্সপিরিয়েন্স করি, যখন আমরা এই কমিউনিটি পিপলদের সাথে কাজ করি, খুবই স্বাভাবিক যে এটা আমাদের সেকেন্ডারি লেভেলে এটা হওয়ার একটা সবসময় হাই চান্স থাকে, সেকেন্ডারি ট্রমা আমরা যেটা বলি। তো সেই জায়গাটায় চ্যালেঞ্জ বলতে হচ্ছে যে আমাদের এই সাপোর্ট সিস্টেমটা যদি তখন ভালো না থাকে, তো এটা আসলে সব জায়গা থেকে আমার পরিবারের সাপোর্ট প্রয়োজন, বিকজ উই আর ডুইং সামথিং ডিফারেন্ট। আমরা যখন এই ক্রাইসিস টাইমে কাজ করি তখন কিন্তু আমাদেরও ঠিক একই রকম, খাওয়া ঠিক থাকে না, ঘুম ঠিক থাকে না, লং ওয়ার্কিং আওয়ার্স, খুব হার্ড ওয়ার্কিং যায়, এক্সট্রা স্ট্রেস থাকে। তো সেই জায়গাগুলো নিয়ে হয় কি যে যদি পরিবার বা আমার যদি চারপাশের এনভায়রনমেন্ট ভালো থাকাটা একটা মানে প্রধান শর্ত আসলে এই চ্যালেঞ্জটা। যাদের অনেক সময় দেখা যায় যে আমরা যারা হার্ডশিপ করতে যাই, হার্ডশিপ কাজে যাই, তখন দেখা যায় যে আমাদের পরিবার ওখানে নেওয়া নিয়ম নেই। নিয়ম বলতে কি যে আসলে ওই রিস্কের মধ্যে আসলে অর্গানাইজেশন আমার ফ্যামিলিকে নিতে চায় না, যে আমার সেফটি সিকিউরিটি, হ্যাঁ আমার সেফটি সিকিউরিটি তারা দেওয়ার চেষ্টা করে হাইস্ট, কিন্তু আসলে তো ফুল ফ্যামিলির দেওয়া সম্ভব না তাদের জন্য। সুতরাং এটা একটা বিগ চ্যালেঞ্জ যে আপনি যখন একা কাজ করছেন, দিন শেষে আপনি একা যখন ঘরে ফিরে যাচ্ছেন, এটা খুব দুঃখজনক যে তখন আসলে ওই লোনলিনেসটা কাজ করে, বা ফ্যামিলি আবার প্রপার ফ্যামিলি বন্ডিং না থাকলে ডিস্ট্যান্ট রিলেশনশিপের ক্ষেত্রে অনেক মানে প্রবলেম ক্রিয়েট করে। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ থাকে সব সময়। আর কালচারাল ব্যারিয়ার তো থাকে, যে আমি যেই কমিউনিটিতে কাজ করছি ওই কমিউনিটির মানুষকে আমাকে বুঝতে পারছে কিনা, বা তাদের কালচার বুঝে আমি আসলে অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট দিতে পারছি কিনা, এটা একটা চ্যালেঞ্জ থাকে। আবার ওই যে বললাম যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার, যদি অর্গানাইজেশনের সুযোগ থাকে তখন আরও একটু সহজ হয়, অ্যাটলিস্ট আই নো যে আমার যখন ডিস্ট্রেস হবে আমি করতে পারি। এই চ্যালেঞ্জগুলো আসলে অনেকই থাকে সবসময়ই আর কি আছে। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য আপনি নিজে আসলে কি টিপস ফলো করেন বা নিজের লাইফের আপনার কৌশলগুলো কি? আচ্ছা, নুসরাত, এটা আসলে আমি নিজে যেটা টের পাই যে এটা ট্রু যে একজন সাইকোলজিস্টের কিছু তো আমরা ইনবিল্ট অনেক কিছু না নিয়ে আসলেও আমরা বেসিক কিছু স্কিলস বা কাজ করতে করতে এমন একটা অ্যাডাপ্টেশন তৈরি হয়, আমরা আসলে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনকেও মোটামুটি পারি। অন্যদের চেয়ে আমাদের হয়তো টলারেন্স লেভেলটা একটু বেশি থাকে। হ্যাঁ, এটা ট্রু যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অনেকেই যে জিনিসগুলো জানে কিন্তু অ্যাপ্লাই করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আসলে অ্যাপ্লাই করার একটা প্রচেষ্টা থাকে যে আই এম ফিলিং ব্যাড, আচ্ছা আমি জানি যে আমার এখন ডিস্ট্র্যাক্ট করা দরকার, আমার স্ট্রেসটা রিলিজ করার জন্য আমার কি করা দরকার। যেই কথাগুলো আমি আমার ক্লায়েন্টকে বলি, আমি আসলে সেই জিনিসগুলো নিজের উপর অ্যাপ্লাই করি কিনা সেটা। আবার আমি আসলে মোস্টলি যে ট্রাই করি, আমি খুব মানে নেটওয়ার্কিং পছন্দ করি। আমি আমার পরিবারের মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, বন্ধুর সাথে কথা বলতে পছন্দ করি, একটু গুড রেস্ট নিতে পছন্দ করি, আমার নিজের থাকার জায়গাটাকে আমি খুব কমফোর্টেবলি একটু রাখার চেষ্টা করি, যাতে আমার দিন শেষে ঘরে ফিরে একটু আরাম লাগে, একটু মনে হয় যে না মানে আমি সারাদিন অনেক একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ছিলাম, ঘরটা আমার খুব কমফোর্টেড। আমি আসলে নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি, বিকজ আই এম অলওয়েজ ওয়ার্কিং। একদমই, এবং এটা আসলে আমরা আমাদের প্রত্যেকের লাইফে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। আপনি যে যারা দারিদ্র, সহিংসতা বা সামাজিক বঞ্চনার শিকার, তাদের তো এক্সপেরিয়েন্সটা কিছুটা আমরা আসলে আজ করতেও পাচ্ছি, এই যে তাদের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যে বিষয়গুলো, এই প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সহায়তা আসলে কতটুকু জরুরি এবং কতটা কার্যকরভাবে বাংলাদেশেও সেটা প্র্যাকটিসটা হচ্ছে? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছো, বা মানে এটা নিয়ে আসলে কথা বলা আমাদের প্রয়োজন। আমরা আসলে সবসময় দেখা যাচ্ছে যে সেন্ট্রালাইজড কিছু কাজ করছি মানসিক স্বাস্থ্য নিয়ে। যদি বলি যে আগের চেয়ে অবশ্যই সচেতনতা বেড়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আসলে এই যে যারা সুবিধা বঞ্চিত, ডেপ্রাইভড পপুলেশন বলছি আমরা, তাদের জন্য আসলে আমাদের দেশে এখনো খুব একটা ওয়েল স্ট্রাকচার্ড কিছু কিন্তু ডেভেলপ করেনি। কারণ আমরা যদি বলি কারা করছে হচ্ছে যে প্রাইভেট সেক্টর বা এনজিও লেভেলে কিছু কাজ করছে, কিন্তু এনজিও লেভেলের কিন্তু একটা বড় লিমিটেশন রয়েছে। তাদের সবকিছু ডিপেন্ড করে হচ্ছে ফান্ডিং এর উপর। হ্যাঁ, তাদের এই ফান্ডিং এর উপর ডিপেন্ড করছে, এবং এটা একটা প্রজেক্ট ওয়াইজ, মাইট বি 1 year 2 years, ওরা 18 মাস 36 মাস
পাস বলছে, কিন্তু তারপরে কি হবে? এই যে সাস্টেইনেবল যে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সিস্টেম বা মেন্টাল হেলথ সিস্টেম যে চালু করা প্রয়োজন, সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে যদি না করা হয় তাহলে আসলে এই মানুষগুলো সাপোর্ট পাবে না। আর সবচেয়ে বড় কথা যে আমরা এই যে ডিসেন্ট্রালাইজড যদি করতে পারি তাহলে এটা একটা ব্রডার প্ল্যানের পার্ট হিসেবে নিতে হবে, এবং এই জায়গাটায় কমিউনিটি লেভেলের মানুষজনের কাছে এই যে আমরা হয়তো রেসপন্স ফেজে যেতে পারবো কিনা জানে না, বাট আমরা কিন্তু প্রিভেন্টিভ ফেজেও নেই, আমরা কিন্তু অ্যাওয়ারনেস রেইজ করতে পারছি না, আমাদের মিডিয়া কভারেজ প্রয়োজন, আমাদের প্রচুর কথা বলা দরকার। এই যে আমরা এখানে সেটে বসে কথা বলছি, আসলে কজন মানুষের কাছে এই কথাগুলো গিয়ে পৌঁছাচ্ছে, তাই না? ঘুরে ফিরে আসলে যারা আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, যারা আমরা মিডিয়ার সাথে জড়িত, ওই মানুষগুলোই হয়তো এই বিষয়টা দেখব, কিন্তু তার বাইরে আসলে কতজনের কাছে পৌঁছে দিতে পারছি। তো এই জন্য আমার মনে হয় যে আমরা যদি এটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আরেকটু ইনিশিয়েটিভ নেই, বা এই ব্রডার মিডিয়া কভারেজ, আরও প্রোগ্রাম, রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রত্যেকটা জায়গায় যখন আমরা কাজ করব, সোশ্যাল মিডিয়ায় আরও বেশি কথা বলা প্রয়োজন, যাতে করে ওই প্রান্তিক মানুষটার কাছে এই তথ্যটা গিয়ে পৌঁছায় যে তোমার মেন্টাল হেলথ জরুরি, তুমি তোমাকে ভালোবেসে এই কঠিন সিচুয়েশনে তুমি ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছ, বাট স্টিল দ্যার ইজ এ হোপ। বেঁচে থাকাটাই হচ্ছে একটা বড় আশীর্বাদ এবং তোমার জন্য হোপ রয়েছে। তো এই জায়গাগুলো যখন আমরা ক্রিয়েট করতে পারবো, তখন হচ্ছে মানুষ, আমার মনে হয় যে আর একটু সচেতন হবে, এবং অ্যাক্সেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবল সার্ভিসের কথা বলছি। কমিউনিটি ক্লিনিকে অনেক আগে একটা প্রস্তাব ছিল যে একজন অন্তত সাইকোসোশ্যাল ওয়ার্কার থাকবেন, যিনি বেসিক কথাগুলো বলতে পারবেন। এটার জন্য নট নেসেসারিলি আমরা অনেক সময় বলি আমাদের হচ্ছে সাইকিয়াট্রিস্টের অভাব, আমাদের সাইকোলজিস্টের অভাব, থাকুক অভাব, কিন্তু আসলে তারপরেও আসলে আমাদের যা আছে তাই নিয়ে কি করতে পারছি। আমরা অনেকেই আছি যারা সাইকোসোশ্যাল সার্ভিস প্রোভাইড করতে পারি, এটার জন্য মেন্টাল হেলথ ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, তাই না? তো সেই মানুষগুলোকে ট্রেন আপ করা, তাদেরকে একটা পুলে নিয়ে আসা, এই যে প্রত্যেকটা জেলায় জেলায় এরকম একটা সুযোগ থাকা, তো আমার মনে হয় এরকম একটা সাপোর্টিভ সিস্টেম যদি আমরা অ্যাটলিস্ট স্টার্ট করতে পারি, তাহলেও কিছুটা হলে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারবো। একদমই আপু, এই যে আন্তর্জাতিক সংস্থার সাথে আপনার কাজ করা দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং যে বিদেশের যে কমিউনিটির মেন্টাল হেলথের যে বিষয়গুলো, সেখানে কোন কোন বিষয়গুলো আসলে আজকে আমরা আমাদের কমিউনিটি লেভেলে অ্যাপ্লাই করতে পারি, যেটা তাদের সার্ভিস নেওয়ার জায়গাটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে? এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো যে কাজ করে, ওরা কিন্তু খুব মোস্টলি যে ইগুলো করে সেটা হচ্ছে যে ওরা কিছু গ্রুপ সেশন অ্যারেঞ্জ করতে চায়, যেটা আমি বললাম যে অ্যাওয়ারনেস করছি আমরা, ফোকাসড গ্রুপ ডিসকাশন হয় ওখানে, গ্রুপ থেরাপিউটিক কিছু অ্যাপ্রোচ আছে, যেগুলো আসলে আন্তর্জাতিক সংস্থাগুলো যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের একটা বড় হচ্ছে যে ওরা চেষ্টা করে যে যেখানে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নেই সেখানে কিভাবে মেন্টাল হেলথ সার্ভিসটা এনশিওর করা যায়। সুতরাং তারা হচ্ছে ওই কমিউনিটি পিপলদেরকে নিয়ে ওদেরকে ট্রেন আপ করায়, ওদেরকে ইনভলভ করে, ওদেরকে মেন্টাল হেলথের উপরে বেসিক কিছু নলেজ দেওয়া হয়। তখন তারা কি করে, কমিউনিটি পিপল দ্বারা কমিউনিটি পিপল হচ্ছে গিয়ে সাপোর্টেড হয়। এইটা হচ্ছে এনজিওর একটা ব্রডার কি বলে স্ট্র্যাটেজি থাকে, যে যাতে করে কি হয় আমার মেসেজটা সহজে পৌঁছে যায়। কারণ আমি একজন মানুষ বাইরে থেকে আসবো, আমার কথা যতটা সহজে তারা গ্রহণ করবে, তার চেয়ে বেশি সহজে গ্রহণ করবে তার কমিউনিটির কোনো রিপ্রেজেন্টেটিভ। যেমন বলে আমরা সবসময় বলি যে একটা কমিউনিটির যারা হেড থাকেন, যেমন মসজিদের ইমাম হতে পারেন, স্কুলের টিচার হতে পারেন, তারপরে হচ্ছে রাজনৈতিক প্রতিনিধি হতে পারেন, যে যারা হচ্ছে আমরা বলি কমিউনিটি চ্যাম্পিয়ন্স, যারা তাদেরকে হচ্ছে ট্রেন আপ করে, এটা হচ্ছে একটা এনজিওর প্রসেস। কিন্তু এই প্রসেসটাতে যদি আমরা ফলো করি, আমরা ঠিক একইভাবে যদি তাদেরকে কানেক্ট করতে পারি, তাহলেও কিন্তু আমরা আসলে সহজে তাদের কাছে এই সার্ভিসটা পৌঁছে দিতে পারবো। কমিউনিটি লিডার, পরিবার এবং স্থানীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ।